দীর্ঘ প্রতীক্ষার পর আজ অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ, গণতান্ত্রিক চর্চা এবং প্রতিনিধিত্ব নিশ্চিত করার অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে ডাকসু নির্বাচন সবসময়ই বিশেষ গুরুত্ব বহন করে। তবে এর বিপরীত জুড়ে ছিল নানা বিতর্ক, অনিয়ম ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ। আজকের এই নির্বাচন শিক্ষার্থীদের প্রত্যাশা কতটা পূরণ করবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন দিগন্ত খুলে দেবে, নাকি পুরনো বিতর্কের পুনরাবৃত্তি ঘটবে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আমি রাবিয়া ইসলাম স্নেহা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ডাকসু নির্বাচন 2025 উপলক্ষে দেশ টিভির বিশেষ আয়োজন ডাকসু নির্বাচন প্রত্যাশার নতুন দিগন্তে। আমাদের আলোচনাটা এগিয়ে নিতে একজন সম্মানীয় অতিথি আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন, পরিচিত হব তার সাথে। আমার সাথে রয়েছেন শামসুজ্জামান দুদু, সাবেক সভাপতি ছাত্রদল ও ভাইস চেয়ারম্যান বিএনপি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে, ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত হওয়ার জন্য। আমি যদি প্রথমে একটি বিষয় নিয়ে আপনার কাছে আসি, সেটা হচ্ছে 1988 সালে ডাকসু নির্বাচনে দুদু রিপন পরিষদে নির্বাচন হয়েছিল। ওই বিষয়টা, ওই ইতিহাসটা একটু জানতে চাইবো, এবং সেই সাথে ওই সময়কার আপনি যখন শামসুজ্জামান দুদু যখন শিক্ষার্থী ছিলেন, ওই সময়কার ডাকসু নির্বাচন এখনকার ডাকসু নির্বাচনের যে পার্থক্যগুলো একটু জানতে চাইবো। জি, আপনাকে ধন্যবাদ। সেসব কথা যখন মনে হয়, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের জীবনের ডাকসুর নির্বাচনের কথা, এটা নস্টালজিয়াতে আক্রান্ত হওয়ার মতো। আমার মনে হয় যারাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে ঢাকা বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবনের কথা, আমার মনে হয় ছাত্র পরবর্তী সময়ে কখনো সে বলতে পারে না। যেমন আমি যখন ছাত্রদলের সভাপতি ছিলাম, ছাত্রদল প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি ছিলাম, প্রথম কমিটিরও আমি সদস্য ছিলাম। 79-এ ছাত্রদলের প্রতিষ্ঠা, সেই সময় কাজী আসাদুজ্জামান প্রথম কনভেনার, প্রথম সভাপতি এনামুল করিম শহীদ। তো ওই কমিটিগুলোতে আমি ছিলাম। তো পরবর্তীতে 86-এ আমি 85-86-এ আমি সভাপতির দায়িত্ব পালন করেছি। তো আমার দায়িত্ব শেষ হয়ে যাওয়ার পরে যখন ডাকসু নির্বাচনের কথা আসলো সামনে, তার আগে স্মৃতিগুলো হচ্ছে, আমরা যখন ছাত্র ছিলাম, আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান কে হত্যা করার পর এবং পরবর্তীতে নির্বাচন হয়, সাত্তার সাহেব ভাইস প্রেসিডেন্ট বা ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট থেকে নির্বাচিত প্রেসিডেন্ট হন। সেই সরকারকে বন্দুকের নলের আগায় উৎখাত করেছিল হোসেন মোহাম্মদ এরশাদ, জেনারেল এরশাদ। কথিত আছে, অনেকে এটি সত্য মনে করে, যে শহীদ জিয়াউর রহমান হত্যার পিছনে যে ষড়যন্ত্র পরিকল্পনাকারী ইন্ধন হোসেন মোহাম্মদ এরশাদের ছিল। তো যখন 82-24 মার্চ সামরিক আইন জারি করে ক্ষমতা দখল করে এরশাদ, সেই দিনই আমরা সকালে SM হলে তার বিরুদ্ধে মিছিল বের করেছিলাম। এই মিছিলের ধারাবাহিকতায় অব্যাহত রাখি 9 বছর। তার মধ্যে আমি ছাত্রদলের প্রেসিডেন্ট হই, বা আমার সঙ্গে যারা ছিলেন তারা এই আন্দোলনে ছিলেন। পরবর্তীতে ডাকসু নির্বাচন হয় 88-তে। সেই নির্বাচনে আমার বিরুদ্ধে 17 সংগঠনের ছাত্র সংগম পরিষদ ছিল, সুলতান মনসুর এবং মোস্তাক, অর্থাৎ সুলতান মোস্তাক পরিষদ, আর ছাত্রদলে এককভাবে দুদু রিপন পরিষদ। ওই সময় রিপন সম্ভবত সেক্রেটারি, বা এখন যিনি আমাদের মুখপত্র হিসাবে সিনিয়র যুগ্ম মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করছে, সেও সম্ভবত প্রেসিডেন্ট ছিল। তো দুদু রিপন পরিষদে যখন আমরা, মানে আমি ক্যাম্পাসের মানে থাকলেও ছাত্রদলের দায়িত্বে না, রিপন ছিল। তো রিপনকে তখন সেক্রেটারি আমাকে ভিপি হিসাবে মনোনীত করে, সেই প্যানেলের নাম হলো দুদু রিপন পরিষদ, এবং সেটি ব্যালট নাম্বার 11, ব্যালট নম্বর সম্ভবত 11 ছিল। তো যাই হোক, সেই সময় একটা ভালো জাগরণ তৈরি হয়েছিল এবং সবাই মনে করতো আমাদের যেসব মিছিল ছিল, ছাত্র সংগঠনের থেকে বড় মিছিল আমরা করতাম। তো সেই মিছিলগুলো এখনো আমার ফেসবুকের যে ছবিটা
মনোগ্রাম হিসাবে ওই সময়ের ছবি, ওই সময়ের মিছিলের ছবি। হ্যাঁ, তো সেই সময় সম্ভবত আব্দুল মান্নান উপাচার্য ছিলেন, আব্দুল মান্নান সাহেব, ভালো লোক, উনি মারা গেছেন। তো হঠাৎ একদিন ডেকে আমাকে বললো, দুদু তোমরা তো জিততে পারবা না, তোমাদের তো জিততে দেওয়া হবে না। আমার স্যার কেন? বলছে তোমরা আন্দোলন করছো, আন্দোলন করবা, এই জন্যে এরশাদ তখন প্রেসিডেন্ট, এরশাদ এটা অ্যাকসেপ্ট করবে না কোনো না কোনোভাবে। সে আমরা স্যার এটা ঠেকাতে পারবো না। বলছে আমাদের থেকে উদ্যোগ থাকবে, কিন্তু তার তো লোক ইউনিভার্সিটিতে অনেক আছে, এবং সেটি হয়েছিল। তারপরও এই প্যানেল যে জাগরণ তৈরি করেছিল, পরবর্তী প্যানেল আমান খোকন, কারণ ডাকসুর মেয়াদকাল হয় 1 বছর। তো 1 বছর পরে যখন আমান এবং খোকনকে মনোনীত করে যে প্যানেল, সেই প্যানেলের ছাত্র সংগ্রাম পরিষদ তখন বিভক্ত হয়ে যায় এবং তাদের যে প্যানেল সেটা পরাজিত হয়, আমান খোকন বিপি হয়। এবং ডাকসুর এবং নেতৃত্বে আমান খোকন আর অন্যান্য ছাত্র সংগঠনগুলো মিলে ছাত্র ঐক্য গঠন করে এবং চূড়ান্ত গণঅভ্যুত্থান হয়, 90 যে গণঅভ্যুত্থান। কিন্তু তার পিছনে মানে এই যে দুদু রিপন বা আমান খোকন, এর পিছনে মূল উৎসাহদাতা ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে তিনি অসুস্থ, তার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। এরশাদ বিরোধী আন্দোলন এবং গত 16 বছরের যে আন্দোলন, শামসুজ্জামান দুদু, আমরা আপনার এই কথাগুলো আবারও শুনবো। আমরা একটা লাইভ নিয়ে আসছি, দেখি ডাকসু নির্বাচনের পরিস্থিতি জেনে আসবো। সুপ্রিয় দর্শক, আমরা জানি সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ডাকসু নির্বাচন চলবে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশ টিভির বিভিন্ন রিপোর্টাররা রয়েছেন সংবাদ সংগ্রহে। আমি এই মুহূর্তে যেতে যাচ্ছি আমাদের একজন রিপোর্টারের কাছে। তিনি রয়েছেন টিএসসি কেন্দ্রে, টিএসসি ভোট কেন্দ্রে শাহাদাত নিশাত যুক্ত হবেন তিনি আমাদের সাথে। নিশাত, আপনার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে টিএসসি কেন্দ্রের নির্বাচন বা কেন্দ্র পরিবেশ কেমন দেখছেন, কি বলছেন শিক্ষার্থীরা? জি, আসলে আমরা ভোটের যে আমেজ, সে আমেজ কিন্তু এখন এক প্রকার যুদ্ধে পরিণত হয়েছে। অর্থাৎ যুদ্ধ বলতে আমরা যে শব্দটি বুঝিয়েছি, এক পক্ষ এক পক্ষকে যে দোষারোপ, পাল্টাপাল্টি অভিযোগ, সেই অভিযোগের তীর কিন্তু এখন আমরা লক্ষ্য করতে পারছি। আমরা যদি জানিয়ে রাখি, ঠিক 10টার আগ পর্যন্ত প্রত্যেক প্রার্থী কিন্তু তাদের যে অভিমত আমাদের কাছে ব্যক্ত করেছেন, তারা সুষ্ঠু পরিবেশে, সুন্দর পরিবেশে ভোট গ্রহণের কথা আমাদেরকে বলেছেন, সেই অভিমত ব্যক্ত করেছেন। ঠিক তার পরপরই কিন্তু আমরা যদি একটু জানিয়ে রাখি, এখন ছাত্রদল থেকে শুরু করে ছাত্র শিবিরের যে স্বতন্ত্র অন্যদিকে স্বতন্ত্র প্যানেল, প্রত্যেকে কিন্তু একে অপরকে অভিযোগ করছেন। ভোট কারচুপির অভিযোগও উঠেছে, শিক্ষার্থীদের থেকে উঠেছে, প্রার্থীদের থেকে উঠেছে, এবং এই ঘটনায় একজনকে প্রত্যাহারও করা হয়েছে, একজন রিটার্নিং কর্মকর্তা প্রত্যাহারও করা হয়েছে। আমরা এখন পর্যন্ত নির্বাচনের যে পরিবেশ যেটি দেখতে পাচ্ছি, ভোটের প্রায় একটা পেরিয়ে গেছে, কিন্তু বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া তথ্য মতে প্রায় 40% মতো ভোট ইতিমধ্যে কিন্তু তারা কাস্টিং করেছে বলে আমরা জানতে পেরেছি। এবং অন্যদিকে যে শিক্ষার্থীরা, তারা কিন্তু এখনো থেমে থেমে ভোট কেন্দ্রে আসছে। সকাল থেকে যদিও লাইন ছিল, দীর্ঘ সারির লাইন, সেই লাইন কিন্তু এখন আর লক্ষ্য করা যাচ্ছে না। এখন শিক্ষার্থীরা থেমে থেমে আসছে, ভোট দিচ্ছে, এবং বাইরের পরিবেশ কিন্তু এক প্রকার আমেজে এখনো কিন্তু ভরপুর রয়েছে। শিক্ষার্থীদের বন্ধু বান্ধব একসাথে হয়ে তারা আড্ডা দিচ্ছে, গল্প করছে, সেই দিক দিয়ে কিন্তু এটি অগ্রগতির দিকে যাচ্ছে। তবে ভোটের যে বাকি যে বিষয়গুলো, সেইগুলো কিন্তু পর্যায়ক্রমে আমরা লক্ষ্য করতে পারছি। আমরা এখন পর্যন্ত যে বিষয়টি এখান পর্যন্ত জেনেছি, এখানে যে 472 জন যে প্রার্থী, তাদের যুদ্ধ কিন্তু চলছেই। অন্যদিকে বিশেষ করে কিছুক্ষণ আগে আমরা এখানে ছাত্রদলের যে ভিপি প্রার্থী আবিদ, তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, আসলে ভেতরের যে অবস্থানগুলোর কথা, এবং একই সাথে শিবিরের একটি অভিযোগ রয়েছে যে ছাত্রদলের সভাপতি তিনি কেন্দ্রের ভিতরে গিয়েছেন এবং সেখানে পরিদর্শন করেছেন, সেইটিকেই প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ। অন্যদিকে শিবিরের ফরহাদ, যিনি জিএস প্রার্থী, তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, এখানে ভেতরে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন, তবে সেটিকেও অনেকটাই উড়িয়ে দিয়েছেন ছাত্রদলের প্রার্থীরা। এবং একই সাথে পাল্টাপাল্টি যে অভিযোগ, সেটি কিন্তু পর্যায়ক্রমে চলছে। তো এইভাবেই কিন্তু ভোট গ্রহণ, আমরা যে 8টি কেন্দ্র রয়েছে, সে প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু এই ধরনের অভিযোগ
নিয়েই চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। আর আরেকটি বিষয় যে আচরণবিধি লঙ্ঘনের যে বিষয়টি, সেটিও কিন্তু আমরা সরাসরি এসে প্রদর্শন করতে পেরেছি। বিশেষ করে লিফলেট বিতরণের যে বিষয়টি, প্রার্থীদের সাথে লিফলেট বিতরণের কার্যক্রম সেটি একেবারেই আজকের দিনে বন্ধ থাকার কথা। কিন্তু আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, নিচে কিন্তু পুরো জায়গাটা থেকে আমরা দেখেছি যে এখানে লিফলেট বিতরণ কার্যক্রম কিন্তু হয়েছে। আর এখনও প্রার্থীরা তাদের যে ভোটাররা তাদের ভোটারদের দ্বারা দ্বারা যাচ্ছেন, ভোট চাচ্ছেন, বিভিন্ন অভিযোগ তুলছেন। আমরা শিক্ষার্থী যারা ভোট দিয়েছেন একটু তাদের সাথে কথা বলবো। একটু যদি আপনাদের সাথে জানতে চাই, আপনারা ভোট দিতে যাচ্ছেন বা এই যে ভোটের আমেজ, সেই আমেজটা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে? ভালো লাগছে। আমরা এই প্রথমবার আর কি ঢাকা ইউনিভার্সিটি, আমরা 4th ইয়ার স্টুডেন্ট, সো ফার্স্ট টাইম দিতে পারছি ভোট, সো ভালো লাগছে, ফিলিংসও ভালো লাগছে। এর আগের ডাকসু ভোট না আমরা দেখি, আমরা ক্যাম্পাসে থাকা অবস্থায় দেখিনি। এখানে প্রার্থীরা একে অপরকে বিভিন্ন ধরনের দোষারোপ করছে, তো সবকিছুর ঊর্ধ্বে শিক্ষার্থীরা যাকে মনোনয়ন করবে সেই তো নির্বাচনে আসবে। আপনার কি মনে হয় প্রার্থীদের এই পাল্টাপাল্টি অভিযোগের সাথে বাস্তবে কোনো মিল আছে কিনা? তারা ভোট কারচুপির বিভিন্ন অভিযোগ তুলছে, এটা কি আপনারা বাস্তবে মিল পাচ্ছেন কিনা? সেটা আসলে নির্বাচনের রেজাল্ট হওয়ার পরে বোঝা যাবে। আমরা এখনো আসলে অত অপিনিয়ন দেওয়ার মতো অত নলেজ এই মুহূর্তে আমার কাছে নেই, তো বলতে পারছি না আর কি। দিন শেষে ভিপি, জিএস যারাই হবেন তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি থাকবে? প্রত্যাশাটাই থাকবে যে ওরা যা যা প্রমিসেস করেছে সোফার যাতে ওগুলো মেনটেন করে, আর হ্যাঁ ওভারঅল ডিউর এনভায়রনমেন্টে যাতে বেটার হয়, এটাই। আমরা মাত্র এসেছি, সো এখনো বুঝতে পারছি না আসলে, সো এটাই আর কি। দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু তারা এখনো একই ভোট কেন্দ্রে অবস্থান নিয়েছেন, ভোট দিচ্ছেন এবং এখানে বিভিন্ন অভিযোগের বিষয় আমরা দেখছি। ছাত্র শিবিরের যে জিএস প্রার্থী ফরহাদ, তিনি কিন্তু এখনও ভোট কেন্দ্রে রয়েছেন এবং এখানে আমরা ঠিক যেটি রয়েছে ছাত্র শিক্ষক কেন্দ্র, সেই কেন্দ্রে আমরা লক্ষ্য করতে পারছি তিনি কিন্তু শিক্ষকদের সাথে ফোনে কথা বলছেন এবং যে কারচুপির অভিযোগগুলো সেগুলো নিয়ে কিন্তু বেশ ব্যস্ত সময় পার করছেন। শুধু শিবির না, অন্যান্য যে দলগুলো রয়েছে, স্বতন্ত্র প্রার্থীরা রয়েছে, তারাও কিন্তু একই অবস্থানে একই জায়গায় রয়েছেন। এবং সেই সাথে যদি আমরা একটু জানিয়ে রাখি, এখন পর্যন্ত বাকি কেন্দ্রের যে তথ্যগুলো, সেখানে আমরা যে খবরটি পেয়েছি, সেখানে এখন পর্যন্ত কার্জন হলের একজন ছাড়া, একজন রিটার্নিং কর্মকর্তা ছাড়া কাউকে বহিষ্কার বা অব্যাহতির কোনো ধরনের আমরা তথ্য পাইনি। তবে এই বিষয়গুলোকে নিয়েই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীও অবস্থান রয়েছেন। তাদের কাছে অভিযোগ গিয়েছে যে ভুয়া ভোটার প্রবেশ করছে, এমনও অভিযোগ কিন্তু প্রার্থীরা করেছে। তো সেই বিষয়টি যেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা সৃষ্টি না করে, সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন সেটি ক্ষেত্রে আমরা জেনেছি তারা নিরাপত্তার ক্ষেত্রে তারা সজাগ থাকবেন। আমরা একটু শিক্ষার্থী আরও রয়েছেন, শিক্ষার্থীদের সাথে একটু কথা বলবো। আপনাদের আসলে আমরা দেখছি যে এখনও অনেকে ভোট দিচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা কেমন পরিবেশ চান বা আগামী নির্বাচনে যারা জয়ী হয়ে আসবে তাদের কাছে প্রত্যাশাই বা কি থাকবে? আর একটু মানে হলে ভালো হতো, অনেক বিশৃঙ্খলা এখানে আছে, আর একটু যদি শৃঙ্খল পরিবেশ নেওয়া যেত তাহলে আরও ভালো হতো। আর আশা করব যে বাকি যারা আসবে ওরা যে পদে আসবে, যে প্রার্থী থাকবে, তারা যাতে তাদের সব কাজগুলো ঠিকমতো করে, সেটাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জায়গাটি, এটি আসলে জাতীয় নির্বাচনের আমরা দেখি যে সামনে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে এই অন্তর্বর্তী সরকারের সময়কার একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন ব্যবস্থা, তারই প্রতিচ্ছবি কিন্তু এই জাতীয় নির্বাচনের প্রতিচ্ছবি এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে সারা দেশের মানুষ কিন্তু তারা তাকিয়ে আছে কেমন নির্বাচন এই সময় তারা দেখবেন। তো সব কিছু মিলিয়ে ফলাফলের অপেক্ষা থাকবে। 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, যেহেতু প্রায় সময় একেবারেই ঘনিয়ে এসে আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। এরপর পরে ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে কে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি, জিএস সহ অন্যান্য পদে কারা আসছেন। তো এই ছিল ডাকসু নির্বাচনে আমার কাছে থাকা সবশেষ খবর। নিশাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, টিএসসি কেন্দ্র থেকে ডাকসু নির্বাচনের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। আমরা আবার আমাদের আলোচনায় ফিরবো। জনাব শামসুজ্জামান দুদু, যে বিষয়টি নিয়ে আমরা আসলে আলোচনা করছিলাম, একটু আগে দেখছিলেন বর্তমান সময়ে ডাকসু নির্বাচনের ঢাকার কেন্দ্রগুলোর পরিস্থিতি, যেটি বলছিলাম আপনাদের সময় কেমন ছিল ওই সময়টায় যখন ডাকসু নির্বাচন হতো? যেমন এবার যে আইন কানুন নিয়ম তৈরি করা হয়েছে, এটা আমার কাছে মনে হয়েছে অনেকটা নিয়ন্ত্রিত। যেমন আমাদের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা শুধু না, সারা
বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র নেতারা এবং বিভিন্ন কলেজ থেকে মানে এটা দেখার জন্য অংশগ্রহণ ছাড়াও এটা দেখার জন্য তারা ক্যাম্পাসে ওই কয়দিন থাকতো এবং দলের পক্ষে তারা প্রচারণা করতো। যেমন রাজশাহী, খুলনা অথবা রংপুর, ওখানকার যে ছেলে মেয়েগুলো বিভিন্ন হলে থাকতো তাদের কাছে গিয়ে হয় আমাদের পক্ষে অথবা আমাদের বিপক্ষে যারা প্যানেল দিচ্ছে তাদের পক্ষে তারা প্রচারণা করতো, থাকতো, মানে একটা উৎসবের পরিবেশ। আর এবার মানে দেখলাম যে সাবেক ছাত্র নেতারা, সাবেক বিভিন্ন প্রতিষ্ঠানের পিপিজিএস এরাও যেতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্ত চিন্তার জায়গা, নিয়ন্ত্রণের মধ্যে থাকা জায়গা না। তো এই যে কেন করলো এটা আমার কাছে খুব অবাক আমি হয়েছি। 2 নম্বর হচ্ছে, হ্যাঁ, শেষ দিন যখন নির্বাচন হয়, যে দিন যেমন আজকের কিছু নিয়ন্ত্রণ থাকবে, বাইরে বহিরাগত এখানে যাতে না আসতে পারে বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, এই ব্যাপারে ঠিক আছে। মাঝে আমরা শুনছিলাম যে সেনাবাহিনী এখানে থাকবে, যদিও সেনাবাহিনী তারা নিজেরাই নিজেদের না থাকার কথা জানিয়েছে, কর্তৃপক্ষ পরে এটা বলেছে। তো আমাদের সময় পুলিশও ক্যাম্পাসের বাইরে থাকতো, পুলিশও ওইভাবে থাকতো না, মানে ভিতরে তো নাই, বাইরে থাকতো। এটা ছাত্রদেরকে, দায়িত্বশীলতা ছাত্রীদেরকে বিতর্ক হবে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ছোট একটা ঘটনা ঘটতে পারে, নিজেরাই আবার এটা ঠিক করে নিত। আতঙ্কিত, আশঙ্কিত এই ঘটনাগুলো সেই সময় আমরা লক্ষ্য করি নাই। এখন যেভাবে নিয়ন্ত্রিত অবস্থায়, মানে কাউকে ঢুকতে দেবো না, এমনকি প্রার্থীরা শুনলাম যে ভোট কেন্দ্রে যেতে পারছে না। প্রার্থীরা তো ভোটার, তারা তো সেখানে ঠিক মতো ভোট হচ্ছে কি হচ্ছে না, যে কোনো ভোটার যেমন যেতে পারে, তো প্রার্থীরা তো যেতে পারে, তাদের এজেন্টরাও যেতে পারে। যেমন এজেন্টরা যেমন ওখানে আছে, এরা কিন্তু ওই গোনার সময় থাকবে, ফল প্রকাশের মানে শেষ পর্যন্ত উদ্দেশ্য হয়ে এটা নির্ধারিত হবে। কিন্তু আমি জানি না এখন ওইসব ক্ষেত্রে নতুন নতুন কোনো নিয়ম করছে না আগের নিয়মটাই রাখছে, এটা আমি ঠিক জানি। শামসুজ্জামান, যদিও আপনার কাছে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, এই মুহূর্তে অন্য একটি বিষয়ে যাব। আমরা জানি যে ডাকসু নির্বাচনের সূচনা 1960-এর দশকে হয়েছিল, কিন্তু তারপরে দেখা যায় যে স্বাধীনতার পরে খুব একটা নির্বাচন হয়নি। সর্বশেষ যে নির্বাচন হয়েছে সেটি 2019 সালে, 28 বছর পর, এবং এখন নির্বাচন হচ্ছে 2025, প্রায় 6 বছর পর। বাংলাদেশে কেন ডাকসু নির্বাচন নিয়ে এতটা অনিয়মিত, মানে নিয়মিত নির্বাচন হয়নি কেন বলে আপনি মনে করছেন? আমার মনে হয় যে প্রধানত ছাত্র সংগঠন, বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা কাজ করে, শিক্ষা নিয়ে কাজ করে, তারা কোনো সরকার পেয়ে যাওয়ার পরে, সে ছাত্র দল বা ছাত্রলীগ বা অন্যরা যারা ছিল, বামপন্থীরা, ডাকসুর ব্যাপারে অতটা বোধহয় সম্ভবত, মানে এর থেকে আমিও বাদ পড়ি না, সরব হতে পারে নাই। অথবা জাতীয় ক্ষেত্রে যেসব নেতৃত্ব ছিল, যারা গণতান্ত্রিক সরকারে প্রতিষ্ঠার পরে, তাদেরকে এই দিকে নিয়ে আসা। যেমন 90-এর গণঅভ্যুত্থানের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 91-এর ইলেকশনে প্রধানমন্ত্রী হলেন। তো ডাকসু 89-এ হওয়ার পরে 96 পর্যন্ত ম্যাডামই প্রধানমন্ত্রী ছিলেন। কমপক্ষে 5টা নির্বাচন হতে পারত, তো 5 জন পিপিজিএস হতে পারত, যে কোনো ভাবে হোক এই নির্বাচনটা হয় নাই। তো এখন এইটা চুলছেড়া বিশ্লেষণ সেই সময় যেমন করা হয়নি, পরবর্তীতে সময় করা হয়নি। অর্থাৎ ডাকসুর বাইরে ছাত্র সংগঠনগুলো কাজ করছে, জাতীয় ক্ষেত্রে বিভিন্ন ভূমিকা পালন করছে, কিন্তু ডাকসুকে কিন্তু বিকল্প পার্লামেন্ট হিসেবে দেখা হয়। প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু এটাকে অনুসরণ করে রাকসু, বাকসু, ইকসু, মানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়গুলো, বুয়েট, মেডিকেল কলেজ। তো যে জায়গায় কেন্দ্রেই হচ্ছে না, তখন আমার মনে হয় ওরাও ওই উৎসাহ অথবা দৃষ্টি অন্যদিকে নিয়ে যায়। তো এই জিনিসগুলো না হওয়াতে
আমি মনে করি যে আমরা অনেক নেতৃত্ব হারিয়েছি। যেমন যারাই ডাকসুতে যখন এসছে তারা পরবর্তী সময় বেশিরভাগই জাতীয় ক্ষেত্রে তারা রাজনীতিতে একটা বিশিষ্ট ভূমিকার পালন করেছে, বিশিষ্ট ব্যক্তি হিসাবে চিহ্নিত হয়েছে। ডাকসুর ভিপি, ডাকসুর জিএস, এটা তাদের নামের সঙ্গে অন্য যে কোনো অর্জনের থেকেও গুরুত্বপূর্ণ বলে ভাবা হয়। তো সেই জায়গাটা আমরা যে কোনোভাবে হোক লস করছি। এখন যে স্টার্টটা হয়েছে, মানে এই যে ডাকসু আজকে নির্বাচন হচ্ছে, এটা অব্যাহত রাখতে পারলে আগামী দিনে মানুষের মতের ভিন্নতা থাকতে পারে। তো এই ভিন্নতাই তো গণতন্ত্র, ভিন্নই তো গণতন্ত্রের সৌন্দর্য। ভিন্ন মতকে যদি আমরা যে আমি জিততে পারবো না, আমি এটা অন্য জিতুক এটা করতে দেব না, এই মনোবৃত্তি নিয়ে গণতন্ত্রকে এগিয়ে নেওয়া খুব কঠিন। শামসুজ্জামান দুদু, আপনি রাজনৈতিক প্রভাবের কথা বলছিলেন। ডাকসু নির্বাচনে জাতীয় রাজনৈতিক দলগুলোর সরাসরি বা পরোক্ষ প্রভাবের অভিযোগ থাকে বা রয়েছে অনেকখানি। জাতীয় রাজনীতির প্রভাব ছাত্র রাজনীতিতে এবং বিশেষ করে ডাকসু নির্বাচনে কতটা ইতিবাচক বা নেতিবাচক? আমি বলবো শামসুজ্জামান দুদু, এই উত্তরটি আমি নিয়ে নিব একটা ছোট লাইভ থেকে ফিরে আসছি। দর্শক, এই মুহূর্তে ডাকসুর নির্বাচনের খবর জানাবেন আমাদের সহকর্মী জুনায়েদ, তিনি রয়েছেন ভূতত্ত্ব বিভাগে। জুনায়েদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। জুনায়েদ, আপনি আমাকে আপনি যেখানে অবস্থান করছেন সেই কেন্দ্রের সার্বিক পরিস্থিতি জানাবেন। স্নেহা, সকাল থেকেই মূলত আমি এই ভূতত্ত্ব বিভাগে অবস্থান করছি এবং সকাল থেকে আমরা দেখছি যে শিক্ষার্থীরা দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ভোট দিয়েছেন এবং কিছুক্ষণ আগে আমার এই কেন্দ্রের যে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা হয়েছে। তিনি যেমনটি বলছিলেন যে এখন পর্যন্ত এই কেন্দ্রে 65% মতো ভোট পড়েছে। তবে এখনও শিক্ষার্থীরা আসছেন। তবে আপনাকে বলে রাখি, এখন আসলে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কিছুটা স্থবিরতা দেখা দিয়েছে ভোট দেওয়ার ক্ষেত্রে এবং আমরা দেখছি যে এই মুহূর্তে আসলে শিক্ষার্থীদের খুব একটা উপস্থিতি এখানে নেই। বৃষ্টির কারণে কিছুটা জটলা বাকি রয়েছেন এখানে। তবে সকাল থেকে আমরা যে দৃশ্যটি দেখেছি যে খুবই উৎসব মুখর এবং খুবই আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিভিন্ন প্রার্থীরাও কিন্তু এখানে এসেছেন, ছাত্রদল, ছাত্র শিবির সমর্থিত যে ভিপি প্রার্থীরা রয়েছেন তারা এসেছেন। তারাও ভোটারদের সাথে কথা বলেছেন, ভোটারদের কোনো অভিযোগ রয়েছে কিনা সে বিষয়ে জানতে চেয়েছেন। এছাড়া এই কেন্দ্রে ভোট দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের যে ভিপি প্রার্থী রয়েছেন উমামা ফাতেমা, তিনি আসলে বেলা 11টার দিকে মূলত এই কেন্দ্রে এসেছেন এবং তিনি এখানেই ভোট দিয়েছেন। তো ভোট শেষে তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি যেমনটা বলছিলেন যে এখন পর্যন্ত আসলে কোনো ধরনের অভিযোগ তিনি করেননি। তবে অন্যান্য প্রার্থীদের পক্ষ থেকে যে অভিযোগটি করা হয়েছে যে ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী রয়েছেন তার বিরুদ্ধে যে তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন, তো সে অভিযোগটি নিয়েই তিনি বলেছেন যদি এমন আচরণবিধি লঙ্ঘন করে থাকে তাহলে তিনি প্রশাসন বা নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য। এছাড়া এখানে এসে গণমাধ্যমের সাথে কথা বলেছিলেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী জোটের যে ভিপি প্রার্থী রয়েছেন আব্দুল কাদের। তিনিও আসলে যে অভিযোগটি করেছিলেন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, তবে তিনি পাশাপাশি বলেছেন যে অভাবনীয় আসলে সাড়া পেয়েছেন শিক্ষার্থীদের কাছ থেকে। আবাসিক অনাবাসিক প্রত্যেকটি শিক্ষার্থী তারা দেখছেন যে আসলে যেমনটি তারা প্রত্যাশা করেননি। তারা বলছেন যে গত ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আসলে শিক্ষার্থীরা এমন সাড়া দিবেন এমন পরিবেশটা তারা দেখেননি। তারা ভাবছিলেন যে হয়তো শিক্ষার্থীদের মধ্যে ডাকসু নির্বাচনে খুব একটা আগ্রহ, তেমন একটি আগ্রহ নেই। তবে আজকে ভোটের দিনে এসে আসলে যেই দৃশ্যটি দেখা যাচ্ছে সেটি ক্ষেত্রে তারা আসলে বলছেন যে শিক্ষার্থীদের পক্ষ থেকে খুবই অভাবনীয় সাড়া পেয়েছেন। আমি একটু কথা বলতে চাই এই মুহূর্তে ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী রয়েছেন আবিদুল ইসলাম খান, তিনি এখন এই ভূতত্ত্ব বিভাগে রয়েছেন। আসলে আপনার কাছে নির্বাচন তো প্রায় 4-5 ঘন্টার কাছাকাছি চলে গেছে, এই মুহূর্তে আসলে আপনাদের অবজারভেশন কি, কেমন দেখছেন পরিবেশ? অবজারভেশন বলতে ইতিমধ্যেই তো আপনারা দেখেছেন অভিযোগ না, এটার প্রমাণও এসেছে। রোকেয়া হলে হচ্ছে যে আপনার সাদিক এবং ফরহাদের হচ্ছে যে জায়গায় ক্রস চিহ্ন আগে থেকে দেওয়া ছিল, আমি গিয়েছি, তদন্ত করেছি, তারাও এটা সত্যতা প্রকার মেনে নিয়েছে, হ্যাঁ এমন একটা ঘটনা ঘটেছে, কিন্তু কিভাবে ঘটেছে সেটা তারা জানে না।
আমার 21 হলে এমন 21 হলের কেন্দ্র একই অবস্থা দেখেছি যে হচ্ছে যে মানে হচ্ছে যে আগে থেকেই ক্রস চিহ্ন দেওয়া আছে। তাহলে এখানেও আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া সাদিক ফরহাদের ক্ষেত্রে, ওখানেও একই ক্রস চিহ্ন দেওয়া সাদিক ফরহাদের ক্ষেত্রে, তার মানে এটা পরিকল্পিত বোঝাই যাচ্ছে এখানে। আজকে সকাল থেকে আমি বারবার একটা কথাই বলেছি, আমি যদি স্টুডেন্টদেরকে আহ্বান করেছি ভোটাধিকার প্রয়োগ করার জন্য, কোনো অভিযোগ করতে চাইনি, কিন্তু এখন বাধ্য হয়ে অভিযোগগুলো করতে হচ্ছে। অভিযোগ না, এগুলো প্রমাণ আছে। দ্যাটস অল। অপেক্ষা করেন, দেখেন আরো কি ঘটে। কমিশনের কোনো ব্যবস্থা গ্রহণ করেন? কমিশনে আমরা যাচ্ছি, এখনই কমিশনে যাব, কমিশনকে জানানো হয়েছে, দেখা যাক কমিশন কি ব্যবস্থা গ্রহণ করে। ধন্যবাদ আপনাকে। আসলে স্নেহা, ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তিনি যেমনটি বলছিলেন যে দুইটি কেন্দ্রে মূলত ব্যালট পেপারে আগে থেকে আসলে ক্রস চিহ্ন দিয়ে রাখা, এবং সে বিষয়ে তারা কমিশন অভিযোগ জানাবেন। অভিযোগ জানানোর পরে আসলে কমিশন কি ব্যবস্থা নেয় সেটির জন্য তারা অপেক্ষা করবেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে আসলে এই ভূতত্ত্ব বিভাগ থেকে নির্বাচনের পরিস্থিতির সবশেষ খবর। জুনায়েদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভূতত্ত্ব বিভাগের কেন্দ্র থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সেখানকার ভোট কেন্দ্রের পরিস্থিতি। আমরা আবার আলোচনায় ফিরবো। যে প্রশ্নটি আসলে রেখে গিয়েছিলাম আপনার কাছে, বলছিলাম রাজনৈতিক প্রভাব, আসলে এই প্রভাব ডাকসু নির্বাচন কিংবা হচ্ছে ছাত্র রাজনীতিতে কতটা নেতিবাচক বা ইতিবাচক প্রভাব পড়ে? সবসময় যে ইতিবাচক হবে এমনও না, কিছু কিছু ক্ষেত্রে নেতিবাচক লক্ষ্য করা যায়। তবে আমার বিবেচনায় নির্বাচনগুলো হওয়ার দরকার। সেই জায়গা থেকে আগামী দিনে যারা ভবিষ্যৎ, মানে আজকের যারা ছাত্র, তারাই তো দেশের ভার নিবে। দেশের ভার যদি নিতে হয়, রাজনীতির যদি তাদের দায়িত্ব নিতে হয়, তাহলে এই সব নির্বাচনগুলো তাদের ভবিষ্যতে অনেক কিছু শিক্ষা দিবে। বিশেষ করে ডাকসু এমন একটা প্রতিষ্ঠান, যেমন আজকে যে নানানভাবে বিভিন্ন মিডিয়াকেও ডাকসু প্রার্থীরা, হলের প্রার্থীরা ফেস করছে। এই যে ফেস করা এবং তাৎক্ষণিকভাবে কথা বলা, ভালো অথবা মন্দ যেটাই বলুক, এটা তো অনেক সময় আমাদের সময় ছিল না, আমাদের আগে তো একেবারেই ছিল না। তো এটাও মানে দেশের কথা, মানুষের কথা, রাজনীতির কথা, এই জিনিসগুলো রপ্ত করা বা প্র্যাকটিস করা, তো এই ডাকসু নির্বাচনের কল্যাণে যেভাবে এসছে, পরিস্থিতিকে ফেস করা, নেতৃত্বে যেটা অন্যতম গুণাবলী। আমি প্রশাসনকে এবং যারা এর সঙ্গে সম্পৃক্ত ধন্যবাদ দেবে এই কারণে যে অনেক নেতৃত্ব, অনেক যারা কর্মকর্তা ছিলেন এর আগে হয়তো সেই দায়িত্বটা, যে একটা ইলেকশন করতে কোথায় আবার কি হয় এইভাবে যদি তারা চিন্তা করে থাকে, আমি দোষও দিই না, কারণ রাজনীতি যাই থাক, দেশের নানান পরিস্থিতি অনেকে মোকাবেলা। আমি আবারও আলোচনায় ফিরবো। শামসুজ্জামান দুদু, আপনার কাছে যে আলোচনাটি রাখতে চাই এই মুহূর্তে, সেটি হচ্ছে আমরা রাজনৈতিক প্রভাবের কথা বলছিলাম। আজকে যে ডাকসু নির্বাচন, তাতে কি জাতীয় রাজনৈতিক দলগুলোর সরাসরি বা পরোক্ষ কোনো অভিযোগ বা প্রভাব রয়েছে কিনা আপনি কি মনে করেন, না নিরপেক্ষ একটি নির্বাচন হচ্ছে? না না, এটা তো নিরপেক্ষ নির্বাচন অবশ্যই হচ্ছে। ছাত্রদের এখনো পর্যন্ত যে সংবাদ আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন মাধ্যমে, অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গেই ভোটার এবং প্রার্থীরা তাদের দায়িত্ব পালন করছেন, আচরণ করছেন, বলছেন। সেই অর্থে এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষার আছে। যারা নির্বাচন সংশ্লিষ্ট, জাতীয় নির্বাচন বা স্থানীয় নির্বাচন যারাই করবেন, সবাই তো তরুণদেরকে বেশি মনে করে, চঞ্চলতা বেশি তাদের, তারাই বেশি উচ্ছৃঙ্খলতা করে, বিভিন্ন বিতর্কের জন্ম দেয়। কিন্তু এই নির্বাচনের মধ্যে একটা কথা তারা দাবি করতে পারে, যেমন 24-এর গণঅভ্যুত্থানে তারা যে দায়িত্ব পালন করেছে, তারা নিজেদেরকে উৎসর্গ করছে, শহীদ হয়েছে, কিন্তু আপোষ করে নাই। ঠিক তেমনি বোধহয় 4টা পর্যন্ত নির্বাচন চলবে, প্রায় একেবারে কাছাকাছি সময়ে তারা চলে আসছে। বাকি সময়টা ধৈর্যের সঙ্গে কাকে ভোট দেবে, কাকে পছন্দ, এটা তো তাদের সম্পূর্ণ নিজস্বতা। আর প্রার্থীরা এই কয়েকদিন প্রচারণা নয়, কার মন কতটুকু টলাতে পারছে, কার সমর্থন কতটুকু নিতে পারছে, সেটা তো ফলাফল দেখার পরে বোঝা যাবে। জাতীয় ক্ষেত্রে অবশ্যই এটার ভূমিকা আছে, এটা একেবারে অস্বীকার করার উপায় নেই যে ছাত্রদের দিকে আগাগোড়া দেশবাসীরা তাকিয়ে থাকে। তারা যাই করে সেটা ভালো মন্দ তারা নিজেদের অংশ হিসাবে মনে করে। সেই হিসাবে এই নির্বাচনের অনেক কিছুই জাতীয় নির্বাচনে গিয়ে প্রভাব পড়তে পারে।
আমরা বিগত সময়ে যদি আমি শেষ যে নির্বাচন 2019 সালের যে ডাকসু নির্বাচন এটা বেশ বিতর্কিত ছিল, ওই নির্বাচনের রেশ ধরে যদি আমি জানতে চাই যে ডাকসুতে দেখা যাচ্ছে যে ওখানকার নির্বাচনে দেখা যাচ্ছে বিভিন্ন অনিয়মের কথা আসে, বিভিন্ন অভিযোগের কথা উঠে আসে। সেটা যদি চিন্তা করে দেখি যে এই নির্বাচনকে আসলে সুষ্ঠু ডাকসু নির্বাচন বলে যে তরুণ নেতৃত্ব বিকাশে সহায়তা হবে বলে আপনি মনে করেন, এটা কি নতুন করে গণতান্ত্রিক চর্চা হবে বলে আপনি মনে করছেন কিনা, নাকি বিগত সেই বিতর্ক আবার নতুন করে উঠে আসতে পারে? 19 সালের নির্বাচনটাকে অন্য নির্বাচনের সঙ্গে তুলনা করা ঠিক হবে না, কারণ ওখানে যারা নির্বাচন করেছে সেই সময়ের সরকার এটা গণতান্ত্রিক কোনো সরকার ছিল না, স্বৈরতান্ত্রিক একটা সরকার ছিল। তিনি নিজেই বলেছিল ইচ্ছা করলে তো আমি দুটো সিটি মানে দুটি পদে নিতে পারতাম। এটা আমার যতটুকু মনে আছে অন স্ক্রিন মিডিয়ার সামনে এই কথা বলছিল, কিন্তু আমি তা করি নাই। ওই সময় আপনি একটি মন্তব্য করেছিলেন যে ডাকসু নির্বাচনের ফলাফল এসেছে গণভবন থেকে। আমার কাছে তাই মনে হয়েছে, কারণ ওই সময় ভিপিটা নুরুকে ছেড়ে দিয়েছে না এমনি উপহার দিয়েছে সেটা পরের বিশ্লেষণ। ইচ্ছা করলে তিনি নিতে পারেন এই কথাটা তিনি বলছিলেন। তো যদি ছেড়ে দিয়ে থাকেন তো ছেড়ে দেওয়ার মানসিকতা তো নির্বাচন না। সেই জন্য আমি ওই প্রেক্ষাপটে বলছিলাম এটি আসছে সচিবালয় থেকে, গণভবন থেকে, বঙ্গভবন থেকে, সরকারের কাছ থেকে। সরকার এই নির্বাচনের আইন শৃঙ্খলার সহযোগিতা করতে পারে, এই সহযোগিতা তাদের আছে, কিন্তু টোটাল নির্বাচন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভিসির নেতৃত্বে যে সিদ্ধান্তগুলো তারা নেবেন, শিক্ষক বা কর্মচারী যারা আছেন এবং ছাত্ররা একটা অংশ, তাদের একটা ভূমিকা আছে। কিন্তু উনি যেভাবে সেই সময় বলেছিলেন এটা আমার কাছে মনে হয়েছে নির্বাচনকে তিনি প্রভাবিত করেছিলেন এবং মেকানিজম তিনি করছেন এটা। তারপরেও সেই নির্বাচন যারা বিজয়ী বলে দাবি করছিলেন বা হয়েছিলেন তাদের পরবর্তী সময় অনেক বিতর্কের মুখোমুখি, তাদেরকে অনেক কিছু ফেস করতে হয়েছে। এই ডাকসু বা অতীতের ডাকসু সবগুলোই যে বিতর্কহীন ছিল এটা আমার কাছে মনে হয় না। কখনো কখনো বিতর্কিত ভূমিকাটা ছাত্ররাই করছে এটা না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরো একটি লাইভে যাব। সুপ্রিয় দর্শক, ডাকসু নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হবেন আমাদের সহকর্মী তুহিন। তিনি রয়েছেন টিএসসি কেন্দ্রে। তুহিন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? তুহিন, আপনি এই মুহূর্তে যে কেন্দ্রে রয়েছেন সেই কেন্দ্রের ভোট গ্রহণ কেমন দেখছেন? কোনো অভিযোগ রয়েছে কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্নেহা, অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে কিন্তু চলছে শেষ মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ নির্বাচনের ডাকসুর ভোট গ্রহণ। আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু অনেকটা শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোট গ্রহণ চলছিল। তবে বেলা গড়ানোর পরপরই কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন প্যানেলের পক্ষ থেকে কিন্তু অভিযোগ তোলা হয়েছে। এরই মধ্যে আমরা দেখেছি যে বেশ কয়েকটি কেন্দ্রে ব্যালট পেপারে আগে থেকেই পূরণ করে রাখা, অর্থাৎ নির্দিষ্ট প্রার্থীদের ঘরগুলো পূরণ করে রাখার এমন কিন্তু অভিযোগ করেছে, যেটি আমরা পেয়েছি বিএনপির ছাত্রদল প্যানেল থেকে। একই সাথে আমরা দেখেছি যে পাল্টা অভিযোগও পেয়েছি শিবিরের প্যানেল থেকে, যেখানে কিন্তু বলা হয়েছে যে ছাত্রদলের ভিপি এজিএস যে প্রার্থী যারা রয়েছেন তাদেরকে তাদের যে ঘরগুলো সেটি পূরণ করা ছিল। অপরদিকে ছাত্রদলের প্যানেল থেকে ছাত্রদলের প্যানেলের সভা ভিপি প্রার্থী তিনিও কিন্তু বলেছেন যে এই টিএসসি কেন্দ্রেই যারা ভোট দিতে এসেছেন তারা অনেকেই পেয়েছেন যে শিবিরের যারা ভিপি এবং জিএস প্রার্থী রয়েছেন তাদের ঘরগুলো পূরণ করা, তেমন অভিযোগের মধ্য দিয়ে কিন্তু চলছে। আমরা একটু কথা বলতে চাই যে আমরা দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যারা আসলে ভোট দিতে এসেছেন। আমরা এখানে দেখেছি যে আসলে ছাত্র দলের পক্ষ থেকে এখানে ছাত্র দলের সেন্ট্রাল কমিটির নেতৃবৃন্দ এখানে এসেছেন। তারা কিন্তু এখানে এসে যেটি অভিযোগ করেছেন যে আসলে
এখানে কিছু কিছু ক্ষেত্রে শিবির প্যানেলকে প্রাধান্য দেওয়া হচ্ছে, এই অভিযোগে কিন্তু এখানে পরিবেশটা কিছুক্ষণ আগেই কিন্তু একটু উত্তাপ সৃষ্টি হয়েছে। কারণ তার এছাড়াও আমরা দেখেছি যে অন্যান্য যে প্যানেলগুলো রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে বেশ কয়েকটি কেন্দ্রে ব্যালট পেপারগুলো আগে থেকেই সিল মারা অর্থাৎ পূরণ করা রয়েছে, এমন অভিযোগের মধ্য দিয়ে কিন্তু আসলে চলছে। তবে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে উচ্ছ্বাস আমরা সকাল থেকে দেখেছি সেটি কিন্তু আস্তে আস্তে আসলে কিছুটা ভাটা আমরা দেখতে পেয়েছি। কারণ এটার দুইটি কারণ হতে পারে, একটা হয়তো দুপুরের সময়, আরেকটি বিষয় হতে পারে যে আসলে এই অভিযোগের কারণে হয়তো শিক্ষার্থীরা ভোট দেওয়ার যে আগ্রহ সেটিও কিন্তু অনেকটা হারিয়ে ফেলছে। তবে কিছুক্ষণ আগে ছাত্রদল প্যানেল থেকে ছাত্রদলের সভাপতি সহসভাপতি যে প্রার্থী রয়েছেন তিনি কিন্তু যেটি বলছিলেন যে কেন্দ্রগুলোতে যে এই কেন্দ্রে অর্থাৎ টিএসসি কেন্দ্র থেকে শুরু করে বেশ কয়েকটি কেন্দ্রে শিবিরের প্যানেলকে প্রাধান্য দেওয়া শিবিরের প্যানেল থেকে কিন্তু অভিযোগ তোলা হয়েছে যে ছাত্রদলকে বিভিন্ন কেন্দ্রে ঢুকতে ও প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে কিন্তু অন্যান্য প্রার্থীদেরকে অনুমতি দেওয়া হচ্ছে না। তবে সেই বিষয়গুলো কিন্তু খণ্ডন করেছে, কারণ এই নির্বাচন কমিশনের আচরণবিধিতে আছে যারা প্রার্থিতা করছেন তারা কিন্তু আসলে হলে অর্থাৎ নীতিমালা রয়েছে। এই মুহূর্তে আমরা দেখছি যে আসলে ব্রিফ করছে ছাত্রদল প্যানেল থেকে, সেটি কিন্তু শুনছেন যে আসলে এই ভোট কারচুপির অভিযোগ এনে ছাত্রদলের কিন্তু একটি অংশ দেখছি আমরা, তারা কিন্তু মিছিল করছেন। তারা যেটা বলার চেষ্টা করেছেন যে শিবির প্যানেলকে প্রাধান্য দেওয়া হচ্ছে, সাদিক কায়ুমের প্যানেলকে প্রাধান্য দেওয়া হচ্ছে, যে কারণে আমরা দেখেছি যে এখানে পরিস্থিতিটা একটু থমথমে অবস্থায় রয়েছে। সকালে যে লাইন আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, সেই লাইনটি কিন্তু আসলে সেই সারি কিন্তু এখন আর নেই। তবে আমরা দু একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই, যে একটু কথা বলি আপনার সাথে। আপনার ভোট দিয়েছেন কি? জি। কেমন লেগেছে, কেমন ছিল? কি আসলে হচ্ছে মানে এটা আমার সেকেন্ড ভোট, মানে 18-19 সেশনের যারা শিক্ষার্থী তারা হচ্ছে মানে ডাকসুটা 2বার পাইছে। তো প্রথমবার যখন গেছিলাম অনেকক্ষণ লাইনে দাঁড়ায় থাকার পর, মানে 2019 সালে যেই ডাকসু নির্বাচনটা হয়েছিল তখন 1.5 ঘন্টার মতো লাইনে দাঁড়ায় থাকার পরে হচ্ছে ভোট দিতে পারি নাই। তো আজকে হচ্ছে ভোটটা দিছি, দেওয়ার পর ভালোই লাগতেছে এখন। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে আসলে যে ভোট দিয়েছেন উনি 2018 সালে নির্বাচনেও কিন্তু ভোট দিতে পারেনি সেটি বলছিলেন, তবে এবার তিনি তার ভোট দিতে পেরে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করছেন। আমরা অনেকের সাথেই কথা বলছি, তারা সবাই কিন্তু আসলে অনেকটা উৎসাহ নিয়েই ভোট দিয়েছেন। তবে এখন কিন্তু পরিস্থিতিটা একটু যেহেতু অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে, পরিস্থিতি আসলে শেষ পর্যন্ত আমাদেরকে আসলে অপেক্ষা করতে হবে। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। তুহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, টিএসসি কেন্দ্র থেকে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন ডাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। আমরা আবার আমাদের আলোচনায় ফিরবো। জনাব শামসুজ্জামান দুদু, আপনার কাছে আমার শেষ একটি প্রশ্ন, সেটা হচ্ছে আপনিও বলছিলেন এবং বলা হয় নিয়মিত ও সুষ্ঠু ডাকসু নির্বাচন হলে তার তরুণ নেতৃত্ব বিকাশ এবং গণতান্ত্রিক চর্চা হতে সহায়তা করবে, এটা আপনি একটু আগেই বলছিলেন। আমার প্রশ্ন হচ্ছে ভবিষ্যতে ডাকসু নির্বাচন নিয়মিত করার জন্য আসলে নীতিগত বা কাঠামোগত কি পরিবর্তন আনা প্রয়োজন বা কি করা উচিত আসলে আমাদের? আমার কাছে মনে হয় জাতীয় যারা জাতিকে পরিচালনা করে সরকার বিশেষ করে, সেটি নির্বাচিত বা অনির্বাচিত যাই হোক, তাদের একটি উদ্যোগী ভূমিকা থাকতে হবে। তারা যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিষেধ করে তো কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসনই নির্বাচনের দিকে এগোতে পারবে এতটা স্বাধীন প্রশাসন ইউনিভার্সিটিতে আছে, এটা আমার কাছে মনে হয় না। এই ইউনিভার্সিটি এবং সরকার মাঝখানে যে ছাত্রদের সংগঠন বা ছাত্রদের প্রতিষ্ঠান, তারা ফ্যাক্টর, এই তিনটি প্রতিষ্ঠান মিলেমিশেই অংশগ্রহণকারী, পরিচালনাকারী আর ইচ্ছা, সেটা হলো সরকার। এটি যদি না থাকে মিলানো কঠিন। তবে জাতির কথা বা জাতীয় নেতৃত্বের কথা, রাজনীতির কথা, গণতন্ত্রের কথা যদি আমরা মন থেকে বিশ্বাস করি
তাহলে অবশ্যই নির্বাচনটাকে আপনার বাঁচিয়ে রাখতে হবে। বিশেষ করে ডাকসু, ইকসু, রাকসু বা মানে ওই জায়গাতেই তো নেতৃত্বগুলো উঠে আসে। যেমন দেখবেন একটা মজার ব্যাপার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যের অক্সফোর্ড, রাজশাহী বা অন্যান্য প্রতিষ্ঠানে খুবই গুরুত্বপূর্ণ। শ্রমিক সংগঠনের যেসব কমিটি থাকে তাদের বিভিন্ন মিল কারখানা, সিবিএ যেটা বলি আমরা, তারা কিন্তু নিয়মিত ইলেকশন করে। শ্রমিকরা যেটা পাচ্ছে বার্গেনিং এজেন্ট হিসাবে তারা বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করে, শ্রমিক সংগঠনগুলো তারা শ্রমিকদের স্বার্থ দেখে। তাহলে ছাত্র সংগঠনগুলো এত জানা বুঝার পরে, এত রক্ত দেওয়া, এত ত্যাগ স্বীকার, স্বাধীনতা, তাদের মুক্তিযুদ্ধের ভূমিকা, তারা কেন এটা করাতে পারবে না? এটা কিন্তু খুব মানে যে যাই বলুক খুব মানে স্বস্তিদায়ক কথা না। তা আমার মনে হয় আগামী দিনে এই নির্বাচনের পরে পরে আমরা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন প্রত্যাশা করছি। আমার মনে হয় যারা আগামী দিনে আসবে তাদের এটা মনে রাখতে হবে, বিএনপি সহ সকলকে, যাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত বিরতিহীনভাবে নির্বাচনগুলো হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে উপস্থিত হওয়ার জন্য এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন।